আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইরানের আইআরজিসি ঘাঁটিতে সন্ত্রাসী হামলা। জানিয়ে দেব গাজাবাসীর জন্য সাগরের খাদ্য ভাসাচ্ছে মুসলিমরা। এরপর রয়েছে এশিয়ার আরেক দেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু। সর্বশেষ থাকছে ইরানের আদালত ভবনে হামলা, বাড়ছে নিহতর সংখ্যা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইরানের আইআরজিসি ঘাঁটিতে সন্ত্রাসী হামলা। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশের সারা 10শত এলাকার আগলান গ্রাম সংলগ্ন ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। শনিবার 26শে জুলাই মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। পশ্চিম আজারবাইজান ভিত্তিক আইআরজিসির জনসংযোগ বিভাগের প্রধান কর্নেল শাকের জানিয়েছে, সন্ত্রাসী একটি গোষ্ঠী সামরিক ঘাঁটিতে এলোপাতাড়ি গুলি চালায়। এতে একজন বাজিস সদস্য নিহত হন এবং আরেকজন আহত হন। ঘটনার বিস্তারিত সম্পর্কে এখনও জানা যায়নি। হামলাকারীদের পরিচয় বা হামলার উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তিনি জানান, সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে সরাসরি এই হামলা চালানো হয়। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। উল্লেখ্য, সারদাসত অঞ্চলটি দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঝুঁকিতে এলাকা হিসেবে বিবেচিত হয়ে আসছে, যেখানে মাঝে মধ্যেই বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসী কার্যক্রমের খবর পাওয়া যায়। গাজাবাসীর জন্য সাগরে খাদ্য ভাসাচ্ছে মুসলিমরা। গাজা যেন এক মৃত্যুপুরীর নাম। এখানে দুর্ভিক্ষ প্রতিদিনের বাস্তবতা। শিশুরা ঘুম থেকে উঠে রুটি চায়, যা তাদের বাসায় থাকে না। একজন মা তার সন্তানকে বোঝাতে পারে না কেন রুটি নেই, আর পুরো দুনিয়া কেন এই ভয়াবহ দৃশ্য দেখে চুপ করে রয়েছে। এখানে খাবার চাইতে গেলে মরতে হয় গুলি কিংবা বুলেটে। পুরো উপত্যকা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। এই অবস্থায় গাজাবাসীর জন্য বোতলে করে সাগরের খাদ্য ভাসাচ্ছে মিশরের সাধারণ মানুষ। একজন মিশরীয়কে সাগরে খাদ্য ভাসানোর সময় গাজাবাসীর উদ্দেশ্যে বলতে শোনা যায়, প্রিয় গাজাবাসী ভাইয়েরা, আমাদের ক্ষমা করো, আমরা তোমাদের জন্য কিছুই করতে পারছি না। মিশরের সাধারণ মানুষ বোতলে করে সাগরে খাদ্য ভাসিয়ে দিচ্ছে, যেন আল্লাহর ইচ্ছায় সাগরের ঢেউ এই খাবার গাজাবাসীর কাছে পৌঁছে দেয়। প্রশ্ন হলো, এই চিন্তা মিশরের মানুষের মাথায় কোথায় থেকে এলো? উত্তর হলো, এরকম একটি চমৎকার ঘটেছিল বনি ইসরায়েলের সময়। রাসূল সাল্লাল্লাহু সেই ঘটনা নিজে সাহাবায়ে কেরামের শুনিয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু বলেছেন, বনি ইসরায়েলের এক ব্যক্তি অন্য আরেক ব্যক্তির কাছে 1000 দিনার ঋণ চেয়েছিলেন। তখন ঋণদাতা বলেন, কয়েকজন সাক্ষী আনো, আমি তাদের সাক্ষী রাখব। উত্তরে ঋণ গ্রহীতা বলেন, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। তখন ঋণদাতা বললেন, তাহলে একজন জমিদারের উপস্থিতি করো। ঋণ গ্রহীতা আবারও বললেন, জমিদার হিসেবে আল্লাহই যথেষ্ট। এরপর ঋণদাতা নির্ধারিত সময় ওই ব্যক্তিকে 1000 দিনার ঋণ দিয়ে দেন। এই দিনার নিয়ে ঋণ গ্রহীতা সমুদ্র সফরে বের হন এবং তার প্রয়োজনীয় কাজ শেষ করে বাসায় ফেরার জন্য যানবাহন খুঁজতে লাগলেন, যাতে তিনি নির্ধারিত সময়ের মধ্যে ঋণদাতার কাছে এসে পৌঁছতে পারেন। কিন্তু তিনি কোনো যানবাহন পেলেন না। এরপর ঋণগ্রহীতা এক টুকরো কাঠ নিয়ে তা ছিদ্র করেন এবং ঋণদাতার নাম, একখানা পত্র ও 1000 দিনার এই বাক্সে ভরে ছিদ্রটি বন্ধ করে সমুদ্রে ছেড়ে দিয়ে বলেন, হে আল্লাহ, আপনি তো জানেন আমি অমুকের কাছ থেকে 1000 দিনার ঋণ এনেছিলাম। আমি বলেছিলাম সাক্ষী এবং জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। আমি তার ঋণ যথাসময়ে পরিশোধ করতে যানবাহনের জন্য যথাসাধ্য চেষ্টা করেছি, কিন্তু পাইনি। তাই আমি তোমার নিকট সোপর্দ করলাম। এই বলে ঋণ গ্রহীতা কাঠের বাক্সে সমুদ্রে নিক্ষেপ করেন। এরপর তিনি শহরে ফিরে যান এবং আবারও যানবাহন খুঁজতে লাগেন। এদিকে ঋণদাতা এই আশায় সমুদ্রের তীরে যান, ঋণ গ্রহীতার কোনো নৌযানে করে আসছেন কিনা। সমুদ্রের তীরে যাওয়ার পর ঋণদাতা একটি কাঠের বাক্স দেখতে পান। তিনি তার পরিবারের জ্বালানির জন্য এটি বাড়ি নিয়ে আসেন। ঋণদাতা বাড়িতে এনে এই কাঠটি চিরের পর একটি পত্র ও 1000 দিনার দেখতে পান। এর কিছুদিন পর ঋণ গ্রহীতা 1000 দিনার নিয়ে এসে ঋণদাতার বাড়িতে হাজির হন এবং বলেন, আল্লাহর কসম, আমি আপনার দিনার যথাসময়ে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু আমি কোনো নৌযান পাইনি। ঋণদাতা বলেন, তুমি কি আমার নিকট কিছু পাঠিয়েছিলে? ঋণ গ্রহীতা বললেন, আমি আসার জন্য কোনো যানবাহন পাইনি। তখন ঋণদাতা বললেন, তুমি কাঠের টুকরোর ভেতরে যা পাঠিয়েছিলে তা আল্লাহ তোমার পক্ষ থেকে আমাকে আদায় করে দিয়েছেন। তখন ঋণগ্রহীতা আনন্দচিত্তে 1000 দিনার নিয়ে বাড়ি ফিরে গেল।
নেটিজেনরা বলছেন, বনে ইসরায়েলের এই ঘটনা মিশরের ওই মানুষগুলোকে সাগরে খাদ্য ভাসিয়ে গাজাবাসীর পাশে দাঁড়াতে হয়তো অনুপ্রেরণা জুগিয়েছে। এশিয়ার আরেক দেশে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু। অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট সামাল দিতে ব্যর্থতার অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছে হাজার হাজার মানুষ। রাজধানী কুয়ালালামপুরে শনিবার এই বিক্ষোভ শুরু হয়েছে। এতে দেশজুড়ে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী রাজনৈতিক দল ও নাগরিক সমাজের বিভিন্ন সংগঠন অংশ নিয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে কুয়ালালামপুরের জাতীয় মসজিদ নেগরার সামনে কালো টি শার্ট পরা হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হতে থাকেন। এ সময় পদত্যাগ আনোয়ার পদত্যাগ স্লোগান মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সেখান থেকে বিক্ষোভকারীরা জাগো জাগো জনগণ জাগো স্লোগান দিতে দিতে রাজধানীর ঐতিহাসিক স্বাধীনতার স্কোয়ারের দিকে রওনা হন। সেখানে গিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। বিক্ষোভকারীদের দাবি, আনোয়ার ইব্রাহিম সরকারের সময় দেশে অর্থনৈতিক সংকট চরম আকার ধারণ করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানির দাম ও বিদ্যুৎ খরচ বাড়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। আনোয়ার ইব্রাহিম 2022 সালের শেষের দিকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার প্রায় 3 বছরের শাসনামলে দেশটিতে নজিরবিহীন অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গত সপ্তাহে তিনি প্রাপ্তবয়স্ক নাগরিকদের নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেন। সে সঙ্গে জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিলেও তা জনরোষ কমাতে পারেনি। শনিবারের এই বিক্ষোভের আয়োজন করে দেশটির প্রধান বিক্ষোভকারীদের জোট পেরিকাতান ন্যাশনাল রাজধানী ছাড়াও ক্লাং ভ্যালির বাইরের অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে বাসযোগে এনে বিক্ষোভে অংশগ্রহণে নিশ্চিত করা হয়। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ছোট ছোট বিরোধী দল ও মালয় ভিত্তিক মানবাধিকার সংগঠনগুলো। বিক্ষোভের মূল বক্তব্যের মধ্যে ছিল দুই সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ ও মুহিউদ্দিন ইয়াসিন। মুহিউদ্দিন পেরিকাতান ন্যাশনালের গুরুত্বপূর্ণ নেতা। তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী দল পার্টির ইসলামী মালয়েশিয়া এর প্রেসিডেন্ট আব্দুল হাদি আওয়াং। সমাবেশে বক্তারা যে সব বিষয় তুলে ধরেন তার মধ্যে রয়েছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, চলতি বছরের জুলাই থেকে বিক্রি ও সেবা করের পরিধি বাড়ানো, বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং জ্বালানি ভর্তুকি হ্রাস। সব মিলিয়ে আনোয়ার সরকার নীতি নির্ধারণ ও ব্যর্থতা ঘিরে জনমনে অসন্তোষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে বলেই বিশ্লেষকদের অভিমত। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানা হলে আন্দোলনের ধরন আরও কঠোর হবে। ইরানের আদালত ভবনে হামলা, বাড়ছে নিহতর সংখ্যা। দক্ষিণ পূর্ব ইরানের একটি বিচার বিভাগ ভবনে সন্ত্রাসী হামলা হয়েছে। বন্দুকধারীরা 5 বেসামরিক নাগরিককে হত্যা করেছে। আহত হয়েছে 13 জন। তবে সংখ্যাটি প্রাথমিক এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল ও রয়টার্স জানায়, দক্ষিণ পূর্ব সিস্তান বেলুচিস্তান প্রদেশের রাজধানী জাহেদানে বিচার কেন্দ্রে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এই সন্ত্রাসী হামলায় 5 জন নিহত এবং 13 জন আহত হয়েছেন। নিহত হয়েছেন 3 বন্দুকধারীও। বন্দুকধারীদের নিহতের বিষয়টি ধোঁয়াশায় ঘেরা। কিছু সূত্র বলছে হামলার পর তারা নিজেরাই আত্মহত্যা করেছে। পৃথকভাবে সরকারি IRNA সংবাদ সংস্থা জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের আঞ্চলিক সদর দপ্তর হামলার সময় 3 হামলাকারী নিহত হওয়ার তথ্যটি নিশ্চিত করেছে। সিস্তান বেলুচিস্তান প্রদেশের ডেপুটি পুলিশ কমান্ডার আলীরেজা দালিরির মতে, হামলাকারীরা 10 শরণার্থীদের ছদ্মবেশে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল। দালির বলেন, হামলাকারীরা ভবনে একটি গ্রেনেড ছুড়ে মারে, যার ফলে ভেতরে থাকা বেশ কয়েকজন নিহত হয়। তাদের মধ্যে 1 বছরের শিশু ও শিশুটির মাও ছিলেন। ইরানি গণমাধ্যমের মতে, পাকিস্তানে অবস্থিত কিন্তু ইরানেও সক্রিয় একটি বালুচ জিহাদি গোষ্ঠী জাইশ আল আদল এই হামলার দায় স্বীকার করেছে।